আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা পড়ব হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ফোর্থ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের শুরুর দিকে দেখা হচ্ছে যে পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে কিনা সেটার উপর ভিত্তি করে হচ্ছে বিভিন্ন ধরনের পদার্থ আছে। যেমন হচ্ছে যে সকল পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে তাদেরকে বলা হয় হচ্ছে বিদ্যুৎ পরিবাহী পদার্থ, আর যাদের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী পদার্থ। যেমন হচ্ছে বিদ্যুৎ পরিবহন হইতে পারে এরকম আছে হচ্ছে যেমন তামা, লোহা, সোনা, এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে, সো এদেরকে বলা হয় বিদ্যুৎ পরিবাহী। আর যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে না তাদেরকে বলা হয় বিদ্যুতের অপরিবাহী, যেমন কাঠ, রাবার, পেট্রোল। আর কিছু পরিমাণ পদার্থ আছে যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ খুব সামান্য পরিমাণে পরিবহন হতে পারে, এদেরকে বলা হয় বিদ্যুতের কুপরিবাহী। হ্যাঁ, যেমন হচ্ছে বিদ্যুতের কুপরিবাহী, কুপরিবাহী। এটার একটা এক্সাম্পল হচ্ছে বিশুদ্ধ পানি। বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুতের কুপরিবাহী। সো এটা কিন্তু অনেক জায়গায় এমসিকিউতে আসে, অনেক ইউনিভার্সিটিতে আসে যে বিদ্যুতের কুপরিবাহী নিচের কোনটা। বিশুদ্ধ পানি হচ্ছে বিদ্যুৎ কুপরিবাহী। বিদ্যুৎ কুপরিবাহী হচ্ছে সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে পারে। আচ্ছা, তো তড়িৎ পরিবাহী পদার্থ সমূহের মধ্যে আবার হচ্ছে তড়িৎ পরিবাহী যে পদার্থগুলো আছে অর্থাৎ যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে, এদের মধ্যে আবার দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ধাতব পরিবাহী যেটা আছে এটাকে আবার ইলেকট্রনীয় পরিবাহীও বলা হয়। ধাতব পরিবাহী যেটা আছে এটাকে ইলেকট্রনীয় পরিবাহীও বলা হয়। ইলেকট্রনীয় পরিবাহী কারণ হচ্ছে ধাতু সমূহের মধ্য দিয়ে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়, সো এদেরকে ইলেকট্রনীয় পরিবাহীও বলা হয়। আর একটা আছে দ্রবণে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায়, অর্থাৎ যে সকল পদার্থ দ্রবীভূত বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। কিছু পদার্থ আছে যারা দ্রবীভূত বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, এদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো দ্রবীভূত বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলোর মধ্য দিয়ে তোমার হচ্ছে আয়ন বিনিময়ের মাধ্যমে বিদ্যুৎটা পরিবহন হয়। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেটা আছে সেটাতে আসলে বিদ্যুৎ পরিবহনটা হয় আয়ন বিনিময়ের মাধ্যমে। এইগুলো হচ্ছে কিন্তু এমসিকিউ, এগুলো হচ্ছে এমসিকিউ। তাহলে হচ্ছে বিদ্যুৎ পরিবহন হইতে পারে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে। এক্সাম্পলগুলো হচ্ছে সকল ধাতু, এদেরকে ইলেকট্রনের পরিবাহীও বলা হয়। আর হচ্ছে কিছু পদার্থ আছে যারা দ্রবীভূত বা গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে এবং তাদের ক্ষেত্রে আসলে আয়ন বিনিময়ের মাধ্যমে বিদ্যুৎটা পরিবহন হয়, এদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো হচ্ছে তোমার বিশ্লিষ্ট হয়। তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো আবার দুই প্রকার, কিছু আছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, কিছু আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কোনগুলো? তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, বা হচ্ছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণগুলো তৈরি হয় এই লবণগুলো হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। একইভাবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো হচ্ছে তোমার দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার, এবং দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার থেকে যে লবণগুলো হয় এদেরকে সাধারণত তোমার হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। আর যে সকল পদার্থের ভেতর দিয়ে তোমার বিদ্যুৎ পরিবহন করা হলেও বিশ্লিষ্ট হয় না এই সকল পদার্থকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী, যেমন কাঠ, রাবার, পেট্রোল, এগুলাই তড়িৎ অপরিবাহী যেগুলো আছে এগুলাই আসলে তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী পদার্থ। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে বই থেকে বইয়ের শুরুর দিকেই এই জিনিসগুলো আলোচনা করা আছে, তো তোমরা হচ্ছে বই থেকে এই এক্সাম্পলগুলো হচ্ছে পড়ে নিবা। হাজারিন আখতারের বই বা হচ্ছে সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে এই প্রথম দিকে পাবা। সো এগুলো হচ্ছে বই থেকে পড়ে নিবা এক্সাম্পলগুলো। যেমন হচ্ছে এইগুলা হচ্ছে তোমার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। হ্যাঁ, যেমন হচ্ছে 1 নাম্বার প্রশ্নটাই যদি দেখো যে বিদ্যুৎ পরিবাহী একমাত্র অধাতু হলো ডায়মন্ড, গ্রাফাইট, ফসফরাস, লাল ফসফরাস নাকি সালফার। সো আনসার হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটটা বিদ্যুৎ কিন্তু পরিবাহী, একমাত্র অধাতু কার্বনের একটা রূপভেদ গ্রাফাইট, এই গ্রাফাইটটাও কিন্তু বিদ্যুৎ পরিবাহী। সো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এইগুলা হচ্ছে তোমাদের বইটা একটু রিডিং পড়তে হবে প্রথম দিকে। আচ্ছা, এবার আসি হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ নিয়ে। তো এই চ্যাপ্টারের খুব একটা ইম্পর্ট্যান্ট
যে টপিক সেটা হচ্ছে সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজ। তো এই সক্রিয়তা সিরিজটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, আশা করি সবাই জানো, তারপর আমি একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে কে কে না ম্যাকাইভার এলো, যেন ফিরে শোনা পায়, হায় কোথাকার হাজি হাজি পিটাবে আমায়। সো এই সক্রিয়তা সিরিজটা যদি এই ছন্দ দিয়ে মনে রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারের অনেক এমসিকিউ আছে যেগুলা করতে হচ্ছে প্রচুর সময় লাগে, কিন্তু তুমি যদি এই সক্রিয়তা সিরিজটা মনে রাখতে পারো, তাহলে হচ্ছে তোমার খুব ইজিলি কিছু এমসিকিউ সলভ করতে পারবা। এই সক্রিয়তা সিরিজে এই যে কে, কে ফর পটাশিয়াম, কে ফর ক্যালসিয়াম, না ফর সোডিয়াম, ম্যাকাইভার ফর ম্যাগনেসিয়াম, এলো ফর অ্যালুমিনিয়াম, জেনো ফর জিঙ্ক, ফিরে ফর এফি, সোনা ফর এসএন, প্লাম্বাম মানে লেড, পাই থেকে হাই থেকে হাইড্রোজেন, কোথাকার কপার হাজি এইচজি আজি এজি, পিটাবে পিটি আমায় এইউ। সো এটা একটু মাথায় রাখবা, তাহলে হচ্ছে তোমাদের হবে, সুবিধা হবে। সো আমি একবার বলে দিচ্ছি, কে কে নাম একেবারে এলো, যেন ফিরে শোনা পায়, হাই কোথাকার হাজি হাজি পিটাবে আমায়। আচ্ছা, এইখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই সক্রিয়তা সিরিজের যে ওপরে, যে ওপরে আছে, যে ওপরে আছে সেটি অ্যানোড হিসেবে কাজ করবে, সেটি অ্যানোড হিসেবে কাজ করবে। এই সক্রিয়তা সিরিজের, এই সক্রিয়তা সিরিজের যে ধাতুটা ওপর আছে সেটা অ্যানোড হিসেবে কাজ করবে। সো খেয়াল করো, আমি যদি বলি এই অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক, এই দুইটার মধ্যে কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে, উত্তর হবে অ্যালুমিনিয়াম। আমি যদি বলি যে জিঙ্ক এবং কপার এই দুইটার মধ্যে, জিঙ্ক এবং কপার এই দুইটার মধ্যে কোনটি তোমার হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করবে, উত্তর হবে জিঙ্ক। আচ্ছা, এটা একটু মনে রাখবা। এরপরে মনে রাখবা যে ধাতু উপরে আছে সেটি অ্যানোড হিসেবে কাজ করবে, অথবা বলতে পারো সবল বিজারক হিসেবে কাজ করবে, সবল বিজারক, সবল বিজারক হিসেবে কাজ করবে, সবল বিজারক হিসেবে কাজ করবে। এটা মাথায় রাখবা, যে ধাতু উপর আছে সেটা সবল বিজারক হিসেবে কাজ করবে। এমসিকিউতে আসতে পারে, ধরো তোমার বললো জিঙ্ক, কপার, মার্কারি আর হচ্ছে তোমার প্লাটিনাম, এই চারটা ধাতু দিয়ে বললো যে এদের মধ্যে কোনটি সবল বিজারক, কোনটি সবল বিজারক, সবল বিজারক কোনটি, এটা তোমার হচ্ছে কোশ্চেন করলো। তাহলে উত্তর হবে কি দেখো, সক্রিয়তা সিরিজের এই যে জিঙ্ক আছে উপরে, সবার উপরে জিঙ্ক, কপার, তারপর মার্কারি, প্লাটিনাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে জিঙ্ক ধাতু যেহেতু সবার উপর আছে, সো এখানে সবল ধাতু হবে জিঙ্ক। সো এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, থার্ড যেটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই সক্রিয়তা সিরিজের যে ধাতু উপরে আছে, যে ধাতু উপরে আছে তার দ্রবণকে নিচের ধাতুর পাত্রে রাখা যাবে। এটা মাথায় রাখবা, যে ধাতু উপরে আছে সেই ধাতুর দ্রবণকে নিচের যে কোনো ধাতুর পাত্রে রাখা যাবে, কিন্তু নিচের কোনো ধাতুর দ্রবণকে উপরের কোনো ধাতুর পাত্রে রাখা যাবে না। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে খেয়াল করো, আমি যদি বলি যে জিঙ্কের একটা দ্রবণ, আমি বললাম জিঙ্কের একটা দ্রবণ, মনে করো জিঙ্ক সালফেট, জিঙ্কের কোন একটা দ্রবণ, মনে করো জিঙ্ক সালফেট, এই যে জিঙ্কের কোন একটা দ্রবণ জিঙ্ক সালফেট আমি কপারের পাত্রে রাখবো, তার কপারের পাত্রে রাখবো, জিঙ্ক সালফেট দ্রবণকে আমি রাখবো হচ্ছে কপার পাত্রে। তাহলে এখানে রাখা যাবে কিনা, প্রশ্ন হচ্ছে যে জিঙ্ক সালফেট দ্রবণকে কপারের পাত্রে রাখা যাবে কিনা, উত্তর হচ্ছে যে হ্যাঁ রাখা যাবে। কারণ কি দেখো, এখানে আছে জিঙ্ক, এই জিঙ্ক কিন্তু ওপরে আছে, সো ওপরের ধাতুর যে কোনো দ্রবণকে নিচের ধাতুর পাত্রে রাখতে পারবা। তুমি আয়রনের পাত্রে রাখতে পারবা, টিনের পাত্রে রাখতে পারবা, লেডের পাত্রে রাখতে পারবা, কপার বা তামা যেটাকে আমরা বলি এর পাত্রে রাখতে পারবা। কিন্তু তুমি এই নিচের কোনো ধাতুর দ্রবণকে উপরের কোনো ধাতুর পাত্রে তুমি রাখতে পারবা না। অর্থাৎ আমি যদি বলতাম যে কপার সালফেট দ্রবণকে তুমি জিঙ্ক পাত্রে রাখতে পারবা কিনা, উত্তর হচ্ছে যে না, এক্ষেত্রে রাখা যাবে না। সো
এইরকম তোমাদের অনেক কিন্তু প্রশ্ন আসে যে জিঙ্ক সালফেট দ্রবণকে কপারের পাত্রে রাখা যাবে কিনা, বা কপার সালফেট দ্রবণকে জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা। তাহলে এদের ক্ষেত্রে মনে রাখবা কি, উপরের যে কোনো ধাতুর দ্রবণকে নিচের ধাতুর পাত্রে রাখা যাবে, কিন্তু নিচের ধাতুর দ্রবণকে উপরের ধাতুর পাত্রে রাখা যাবে না। তো আমি এই জিনিসটা মনে রাখতাম হচ্ছে এইভাবে, যে বড়লোক ইচ্ছা করলে পাঁচতলাতেও থাকতে পারে, একতলাতেও থাকতে পারে, কিন্তু গরিব কিন্তু ইচ্ছা করলেই, যে একতলায় থাকে ও কিন্তু ইচ্ছা করলে পাঁচতলায় থাকতে পারে না। সো আমি মনে রাখতাম এইভাবে। তো এইখান থেকে এই তিনটা বিষয় মনে রাখবা, যে ধাতু উপরে আছে সেটা অ্যানোড হিসেবে কাজ করবে বা সবল বিজারক হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে যে ধাতু উপরে আছে তার দ্রবণকে নিচের যে কোনো ধাতুর পাত্রে রাখা যাবে। আচ্ছা, তো এখন আমরা দেখব এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তো তড়িৎ বিশ্লেষণ কি? তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়ায় যেইখানে তোমার হচ্ছে তড়িৎ শক্তি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি, তো তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় যে প্রক্রিয়ায়, তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তড়িৎ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো তড়িৎ বিশ্লেষণটা করার জন্য তোমার হচ্ছে একটা তড়িৎ রাসায়নিক কোষ লাগে। তো তড়িৎ রাসায়নিক কোষ বেসিক্যালি, আমি যদি একটা গঠন আঁকাই যে একটা তড়িৎ রাসায়নিক কোষ দেখতে আসলে কেমন, একটা তড়িৎ রাসায়নিক কোষ হওয়ার জন্য তোমার হচ্ছে একটা পাত্র লাগে, এরকম একটা পাত্র। এই পাত্রের মধ্যে তোমার হচ্ছে এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখা থাকে, হ্যাঁ, ভেতরে রাখা থাকে তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখা থাকে। এরপরে এই পাত্রের মধ্যে দুইটা ধাতব দণ্ড রাখা থাকে, এবং যেহেতু তড়িৎ বিশ্লেষণ কোষে তোমার বাইরে থেকে তড়িৎ শক্তি দেওয়া হয়, তাই তড়িৎ শক্তি দেওয়ার জন্য এমন একটা উৎস বাইরে দেয়া থাকে। তো এই বাইরে যে তোমার তড়িৎ শক্তি দেওয়ার জন্য যে উৎসটা থাকবে, সেটা হতে পারে তোমার একটা ব্যাটারি, হতে পারে তোমার হচ্ছে কোনো আমরা যে বিভিন্ন সকেট থেকে যে বিদ্যুৎ দেই সেটা হতে পারে। তো ব্যাটারি থেকে যদি দেই, ব্যাটারির সাইন হচ্ছে এই যে এরকম পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। তো এই যে দুইটা দণ্ড থাকে, এই দুইটা দণ্ডকে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে একটা যুক্ত থাকে, আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে। তো এই যে দণ্ডগুলো আছে, এই দণ্ডগুলোকে বলা হয় ইলেকট্রোড, বা হচ্ছে তোমার বাংলায় বলে তড়িৎদ্বার। তো তড়িৎ বিশ্লেষণ কোষে যে ধাতব দণ্ডগুলো থাকে ব্যাটারির পজিটিভ বা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, এদেরকে ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলা হয়। তো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে এই দণ্ডটাকে বলা হয় অ্যানোড। ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যে দণ্ডটা যুক্ত থাকে এটাকে বলা হয় অ্যানোড, আর নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে এটাকে বলা হয় অ্যানোড, আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটাকে বলা হয় ক্যাথোড। তো একটা খেয়াল করো যে একটা তড়িৎ বিশ্লেষণ কোষের, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। তো এই কোষের এই অ্যানোডটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? খেয়াল করো, তড়িৎ বিশ্লেষণ কোষের এই যে দণ্ডটা আছে অ্যানোড, এই অ্যানোডটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, দ্যাটস ওয়াই তড়িৎ বিশ্লেষণ কোষের অ্যানোডটা হয় পজিটিভ। আর যেহেতু ক্যাথোডটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকে, তাই ক্যাথোডটা হয় নেগেটিভ। সো এটা কিন্তু এমসিকিউতে আসবে, এটা যে তড়িৎ বিশ্লেষণ কোষের অ্যানোডটা পজিটিভ না নেগেটিভ? উত্তর হচ্ছে পজিটিভ, আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। সো এটা আমরা মাথায় রাখবো। এখন হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণ কোষে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা আছে, যেমন হতে পারে ধরো তোমার আমি সোডিয়াম ক্লোরাইড নিতে পারি, হ্যাঁ, গলিত অবস্থায় যেটা বিদ্যুৎ পরিবহন করে। সো আমি গলিত সোডিয়াম ক্লোরাইড নিতে পারি, বা সোডিয়াম ক্লোরাইডের একটা জলীয় দ্রবণ নিতে পারি যেটাকে অ্যাকোয়াস বা জলীয় দ্রবণ বলা হয়। এই ধরনের তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেওয়া হয়, এরপরে ব্যাটারির সাথে দুইটা তড়িৎদ্বার যুক্ত করে দেওয়া হয়। এখানে ব্যাটারি যখন চালু করে দিবা তখন হচ্ছে এদিক দিয়ে বিদ্যুৎ পরিবহন হওয়া শুরু করবে, তড়িৎ শক্তি আসবে, আসার পরে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে ভেঙে এই অ্যানোড এবং ক্যাথোডে দুইটা ভিন্ন ভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যাবে। এই জন্য এটাকে বলা হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এখন কথা হচ্ছে যে যদি খেয়াল করো, আমি যদি হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা গলিত দ্রবণ আর একটা জলীয় দ্রবণ, আমি দুইটা পদার্থেরই তড়িৎ বিশ্লেষণ করে দেখাবো। তার আগে আমরা হচ্ছে ধরো প্রথমেই যেটা আছে, প্রথমে আমরা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা করব।
প্রথমে আমরা করব হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। সো খেয়াল করো যে আমি হচ্ছে একটা পাত্র নিলাম, এই পাত্রের মাঝখানে তোমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নিলাম গলিত অবস্থায়। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের গলিত একটা দ্রবণ নিলাম। তো এর মধ্যে হচ্ছে তোমার দুইটা দণ্ড দিলাম, এই দণ্ডটাকে একটা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে আর একটাকে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিলাম। সো এইটা হবে তোমার অ্যানোড, যেটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম, যে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করলাম সেটা হচ্ছে তোমার ক্যাথোড। এবার খেয়াল করো যে সোডিয়াম ক্লোরাইড যে আছে, এই সোডিয়াম ক্লোরাইডটাকে যদি তুমি এর মধ্যে দিয়ে হচ্ছে ব্যাটারিটা অন করে দাও, তখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হওয়া শুরু করবে, তখন এই সোডিয়াম ক্লোরাইড যেটা আছে এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে। তো খেয়াল করো যেহেতু অ্যানোডটা হচ্ছে পজিটিভ আর ক্যাথোডটা যেহেতু হয় নেগেটিভ, সো আমার এখানে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস থাকলে সো সোডিয়াম প্লাসটা যাবে হচ্ছে তোমার এই ক্যাথোডে আর ক্লোরাইড মাইনাসটা যাবে হচ্ছে তোমার অ্যানোডে। সো তোমার এইখানে অ্যানোডে যাবে হচ্ছে তোমার ক্লোরাইড মাইনাস আর তোমার হচ্ছে ক্যাথোডে যাবে হচ্ছে তোমার সোডিয়াম প্লাস। তো এইখানে খেয়াল করো যে অ্যানোড, অ্যানোড যেটা আছে এই অ্যানোডে সবসময় হয় জারণ, অ্যানোডে সবসময় কি হয়, জারণ হয়, আর জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন। সো অ্যানোডে ক্লোরাইড যাওয়ার পরে ক্লোরাইড একটা ইলেকট্রন ছাড়বে, ছেলে ক্লোরিন পরমাণু হবে। কিন্তু আমরা জানি যে ক্লোরিন যেহেতু দ্বিপরমাণু গ্যাস, তাই Cl2 হওয়ার জন্য দুইটা ক্লোরাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস হিসেবে অ্যানোডে জমা হবে। আবার খেয়াল করো অ্যানোডে ক্লোরিনটা হবে, ক্ষয় হবে। আর ক্যাথোডে দেখো, ক্যাথোডে কি হবে, ক্যাথোডে হবে বিজারণ। অ্যানোডে যেহেতু জারণ হয়, ক্যাথোডে হবে হচ্ছে বিজারণ। সো ক্যাথোডে যদি বিজারণ হয়, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। সো সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সোডিয়াম হিসেবে এই ক্যাথোডে জমা হবে। সো খেয়াল করো অ্যানোডে তোমার ইলেকট্রন ত্যাগ ঘটে, সো অ্যানোডটা কিন্তু ক্ষয় হবে প্রতিনিয়ত, আর ক্যাথোডে দেখো ইলেকট্রন গ্রহণ হয়, তার মানে জমা হবে। সো অ্যানোডটা সবসময় হয় ক্ষয়, অ্যানোড হয় ক্ষয়, আর ক্যাথোড যেটা আছে এটা হয় সবসময় ক্যাথোডে হয় জমা। এগুলো কিন্তু সব এমসিকিউতে আসবে, যে তোমার সোডিয়াম ক্লোরাইডের যেমন গলিত সোডিয়াম ক্লোরাইডের এটা এমসিকিউতে আসতে পারে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করা হলে তোমার অ্যানোডে কি পাওয়া যায়, অ্যানোডে পাওয়া যায় হচ্ছে ক্লোরিন গ্যাস, আর তোমার ক্যাথোডে পাওয়া যায় কি সোডিয়াম ধাতু। আরেকটা জিনিস হচ্ছে অ্যানোড কি হয়, অ্যানোড সবসময় ক্ষয় হয়, যেহেতু অ্যানোডে ইলেকট্রন ছাড়ন হয়, সো এবার মনে রাখতে পারো অ্যানোডে ক্ষয় হয় আর ক্যাথোডে জমা হয়। তো মনে রাখবে এইভাবে যে তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড ক্ষয় হয়, ক্যাথোড জমা হয়। আর এই এমসিকিউটা প্রচুর পরিমাণে আসে যে গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে পাওয়া যাবে কি ক্লোরিন গ্যাস, ক্যাথোডে পাওয়া যাবে সোডিয়াম ধাতু। আচ্ছা, এবার হচ্ছে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণ আছে বা হচ্ছে ঘন জলীয় দ্রবণ, ঘন সোডিয়াম ক্লোরাইডের একটা জলীয় দ্রবণ ঘন, অবশ্যই এটা হচ্ছে কি ঘন জলীয় দ্রবণ, এবং সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন, সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। এটাও কিন্তু এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের আমরা তড়িৎ বিশ্লেষণ করব। সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ, এটা কিন্তু রিটেনও আসতে পারে, আবার হচ্ছে এইখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ হতে পারে। খেয়াল করে এটা সবাই যদি একটু ভালো করে মনোযোগ দাও, আশা করি সবাই বুঝতে পারবা। তো সোডিয়াম ক্লোরাইডের ঘন জলীয় দ্রবণ, তার মানে বোঝা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার পানির মধ্যে দেয়া আছে। সো এইখানে ধরো আমি সোডিয়াম ক্লোরাইড নিলাম, সোডিয়াম ক্লোরাইড নিয়েছি পানির মধ্যে, এর মধ্যে হচ্ছে তোমার হচ্ছে দুইটা দণ্ড নিব, একটা হচ্ছে তোমার ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করবে আর একটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিব। সো এটা হচ্ছে তোমার অ্যানোড আর এটা হচ্ছে তোমার ক্যাথোড। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি ব্যাটারি অন করে দেই তাহলে সোডিয়াম ক্লোরাইডটা ভাঙবে, সোডিয়াম ক্লোরাইড ভেঙে হচ্ছে তোমার সোডিয়াম আয়ন এবং হচ্ছে ক্লোরাইড আয়ন তৈরি করবে, আর পানিটাও ভেঙে যাবে, ভেঙে H+ এবং OH- তৈরি করবে। তো আমরা তো জানি যে অ্যানোডটা হচ্ছে
পজিটিভ আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। সো এই ক্যাথোডে তোমার যাবে হচ্ছে এই সোডিয়াম আয়ন এবং এইচ প্লাস আয়ন, এবং এগুলো যাবে হচ্ছে তোমার এই ক্যাথোডে, এগুলো যাবে হচ্ছে ক্যাথোডে। আর ক্লোরাইড মাইনাস এবং ওএইচ মাইনাস যে আছে এগুলো যাবে হচ্ছে তোমার অ্যানোডে যাবে, যেহেতু অ্যানোডটা পজিটিভ। এখন খেয়াল করো এইখানে এইখানে ক্যাথোডে সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস যাওয়ার পরে কোনটার আগে তোমার চার্জ মুক্ত হবে? যে ক্যাথোডে যাওয়ার পরে যে বিজারণটা হয়, ক্যাথোডে যে বিজারণ হয়, তাহলে কোনটার আগে বিজারণ হবে? আবার খেয়াল করো অ্যানোডেও যাবে ক্লোরাইড আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন। সো এই দুইটার মধ্যে অ্যানোডে আমরা জানি জারণ হয়। সো এই দুইটার মধ্যে কোনটার আগে জারণ হবে, এই জিনিসটা নির্ভর করে তিনটা বিষয়ের উপর। এটা আমাদের জানতে হবে যে কার চার্জ মুক্তি আগে ঘটবে, অর্থাৎ অ্যানোড এবং ক্যাথোডে যাওয়ার পরে, অ্যানোড এবং ক্যাথোডে যাওয়ার পর কার আগে জারণ বা বিজারণ হবে, অ্যানোড এবং ক্যাথোডে যাওয়ার পরে কার আগে জারণ বা বিজারণ হবে সেটা নির্ভর করে তিনটা কন্ডিশনের উপর বা তিনটা বিষয়ের উপর। এক নম্বর হচ্ছে সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজে যে নিচে আছে সেই ধাতুটার আগে জারণ বা বিজারণ হবে। দুই নম্বর হচ্ছে যার ঘনমাত্রা বেশি তার জারণ বা বিজারণ হবে। আর তিন নম্বর আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতি। সো খেয়াল করো আমরা যে সক্রিয়তা সিরিজটা পড়েছিলাম, এই যে সক্রিয়তা সিরিজটা রয়েছে এটা ধাতুর সক্রিয়তা সিরিজ। আবার এইখানে হচ্ছে যদি আমি আয়নগুলো চিন্তা করি সবগুলা, হ্যাঁ ক্যাটায়ন, এটা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন এইভাবে চিন্তা করতে পারো যে এই যে সক্রিয়তা সিরিজ আছে, এই সক্রিয়তা সিরিজে যে ধাতুটা নিচে আছে সেই ধাতুর আগে হচ্ছে তোমার বিজারণ হবে। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার ধরো কোথাও তোমার দেয়া আছে, ধরো সোডিয়াম প্লাস আর হচ্ছে তোমার এইচ প্লাস আছে। হ্যাঁ, ধরো কোথাও আছে এরকম যে কোথাও আছে সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস, তাহলে এই দুইটার মধ্যে নিচে কি আছে? নিচে আছে হচ্ছে তোমার এইচ প্লাস, তাহলে যে ধাতুটা নিচে আছে তার আগে বিজারণ ঘটবে। সো সোডিয়াম প্লাস এবং এইচ প্লাসের মধ্যে বিজারণ আগে ঘটবে হচ্ছে এইচ প্লাসের। সিমিলারলি এটা হচ্ছে তোমার ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ। আর অ্যানায়নের সক্রিয়তা সিরিজটা মনে রাখার টেকনিকটা হচ্ছে এই যে এটা, সেটা হচ্ছে না সা কবে আইলো হাই। সো না ফর নাইট্রেট, সা ফর সালফেট, ক ফর ক্লোরাইড, বে ফর ব্রোমাইড, আইলো ফর আয়োডাইড, হাই ফর ওএইচ। সো এটা মনে রাখবা যে নাসা কবে আইলো হাই, নাইট্রেট, সালফেট, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সিল। সো এই এদের মধ্যে যে নিচে আছে তার আগে জারণ হবে। ধরো কোথাও আছে হচ্ছে তোমার ক্লোরাইড আছে আর হচ্ছে তোমার ব্রোমাইড আছে, তো এই দুইটার মধ্যে নিচে কি আছে? ব্রোমাইড। সো ব্রোমাইডের আগে চার্জ মুক্তি হবে। ধরো তোমার কোথাও আছে হচ্ছে ধরো ক্লোরাইড আছে আর ওএইচ আছে, তাহলে ক্লোরাইড এবং ওএইচ যদি থাকে তাহলে এই দুইটার মধ্যে ওএইচ নিচে আছে, সো ওএইচ এর চার্জ মুক্তির আগে ঘটবে, অর্থাৎ জারণটা আগে ঘটবে। সো এটা ছিল প্রথম কন্ডিশন যে সক্রিয়তা সিরিজের, তো এটা মনে রাখবা যে সক্রিয়তা